আপনারা শুনছেন হাউ টু টক টু এনিওয়ান। সহজেই আদায় করে নিন আপনার প্রয়োজনগুলো। আচ্ছা, আপনি কি কখনো কাউকে দেখে প্রচন্ড রকমের মুগ্ধ হয়েছেন, যাকে দেখে মনে হয়েছে আরে ও তো জীবনে সবকিছুই পেয়ে গেছে? আপনি দেখবেন এই মানুষগুলো বিজনেস মিটিংয়ে খুব কনফিডেন্ট, সোশ্যাল পার্টিগুলোতেও বেশ স্বাচ্ছন্দ্যের সাথে মিশছে। তারা কখনো বেস্ট এমপ্লয়ি, পারফেক্ট জীবনসঙ্গী, কখনো বা ভালো বন্ধু, সাথে একটা হ্যান্ডসাম ব্যাংক ব্যালেন্স তো আছে, কিংবা পাচ্ছে সবচেয়ে আধুনিক লাইফস্টাইল। এখন এক মিনিট দাঁড়ান, তাদের অনেকেই কিন্তু আপনার চেয়ে বেশি বুদ্ধিমান নয়, আপনার চেয়ে বেশি শিক্ষিতও নয়, এমনকি দেখতেও হয়তো আপনার চেয়ে ভালো নয়। তাহলে বিষয়টা কি? আচ্ছা, এখন হয়তো অনেকেই মনে করছেন তারা এগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, কেউ কেউ আবার ভাবেন তারা বিয়ে করে এগুলো পেয়েছেন বা খুবই ভাগ্যবান ছিলেন। তাই তাদেরকে বলবো, আপনারা আবার ভাবুন, আসলে সত্যিটা কি জানেন? সত্যিটা হচ্ছে তারা অন্যান্য মানুষদের সঙ্গে খুব দক্ষতার সাথে সম্পর্ক বানিয়ে ফেলতে পারেন। দেখুন, কেউই কিন্তু একা একা সফলতার শীর্ষে পৌঁছাতে পারে না। যাদের দেখে মনে হচ্ছে ওরা তো সবকিছু পেয়েছে, তারা আসলে বছরের পর বছর ধরে শত শত মানুষের মন জয় করেছে, এবং এগুলোই তাদের সাহায্য করেছে ধাপে ধাপে সাফল্যের শীর্ষে পৌঁছাতে, যেটা সোশ্যাল বা কর্পোরেট যে ফিল্ডেই হোক না কেন। বর্তমান যুগে যেসব মানুষ দেশ চালাচ্ছে, পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, শিল্প সংস্কৃতির পাহাড় গড়ে তুলছে, তারা আসলে কোনো অলৌকিক শক্তির বলে এসব করছে না, বরং তাদের কিছু সিক্রেট স্ট্র্যাটেজি আছে, যেগুলো কাজে লাগিয়েই তারা আজ সফলতার চূড়ায় পৌঁছেছে। তাহলে সেই স্ট্র্যাটেজিগুলো কি? এমন কিছু ট্রিক্স আছে যেগুলো আপনার বন্ধুদের সাথে আপনার সম্পর্ক আরো মজবুত করবে, অন্যদের মনে আপনার জন্য বিশেষ একটা জায়গা করে দিতেও সাহায্য করবে। মোট কথা, মানুষকে আপনার দিকে আকৃষ্ট করবে। এইসব গুণ আপনাকে বানাতে পারে একজন বস, এমন একজন পার্সোনালিটি যার জন্য সবাই কাজ করতে চায়। আবার কিছু গুণও আছে যেগুলো কাস্টমারকে আবারও আপনার কাছে ফিরিয়ে আনবে, আর তারা শুধু আপনার কাছ থেকেই কেনাকাটা করবে। কি অদ্ভুত না? আসলে আমরা প্রত্যেকেই হয়তো কমিউনিকেট করার জন্য কিছু না কিছু স্ট্র্যাটেজি ফলো করি, আর যারা সবগুলো কৌশলই ভালোভাবে রপ্ত করতে পেরেছে তারাই কিন্তু সফলতার চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। হাউ টু টক টু এনিওয়ান বইটি আপনাকে এমনই 92টি সহজ কৌশল শেখাবে, যেগুলো ব্যবহার করে আপনি আপনার সফলতার পথে আরও এগিয়ে যেতে পারবেন। এই বইতে আছে এমন কিছু টিপস যা আপনার জীবনের প্রায় সব ক্ষেত্রেই কাজে লাগবে। অধ্যায় 1, একটা শব্দ না বলে কিভাবে সবার মনোযোগ কেড়ে নেবেন। 10 সেকেন্ডেই নিজের গুরুত্ব প্রকাশ করুন। আপনার হাতে আছে মাত্র 10 সেকেন্ড নিজের গুরুত্ব বোঝানোর জন্য। সত্যি বলতে, প্রথম সাক্ষাতের সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চোখাচোখির সেই মুহূর্তটাই আসলে আপনার গুরুত্ব প্রকাশের সুযোগ। প্রথমে যদি ভালো একটা ছাপ ফেলতে পারেন, তাহলে মনে রাখবেন সেটা সারা জীবনের জন্য আপনার একটা পরিচয় হয়ে থাকবে। একজন শিল্পী খুব সহজেই একটা মুহূর্তকে স্মরণীয় করে তুলতে পারেন। আমার বন্ধু রবার্ট গ্রসম্যান, যিনি ফোর্বস, নিউজউইক, রোলিং স্টোনের মতো নামকরা পত্রিকায় ব্যঙ্গচিত্র আঁকেন, তার ছবিতে সব সময় জীবনের একটা গভীরতা থাকে। একবার তার স্টুডিওতে গিয়ে দেখলাম ছবির সৌন্দর্য উপভোগ করতে সবাই কতটা এক্সাইটেড। কেউ কেউ বলছিল ও তো দারুণ এঁকেছে, তবে ছবির লোকটা ঠিক আমার মতো হয়নি। আর সবাই মিলে তার সত্যতা নিয়ে আলোচনা করতে লাগলো। একবার ববের কাছে জানতে চাইলাম, তুমি কিভাবে মানুষের ব্যক্তিত্ব এত ভালোভাবে ফুটিয়ে তুলতে পারো? সে বলল, আমি যা দেখি তাই আঁকি। তার মতে মানুষের কথা বলার ধরন, অঙ্গভঙ্গি এবং চলাফেরা দেখেই বোঝা যায় তাদের সত্যিকারের চরিত্র। এরপর বব আমাকে তার ফাইল থেকে নানা রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি দেখালো। দেখো, এখানে ক্লিন্টনের শরীরের ভাষা থেকে বোঝা যাচ্ছে তার মধ্যে কতটা বাচ্চামি রয়েছে, এবং জর্জ ডব্লিউ বুশের দিকে ইঙ্গিত করে বলল, কি অসাধারণ আনাড়ি দেখাচ্ছে, তাই না? রিগানের ছবির হাসি, নিক্সনের ধূর্ততা, সবকিছুতেই তার আলাদা মন্তব্য। বব বলল, প্রথম দেখা হওয়ার সময় তোমার সামনের লোকটা তোমার সম্পর্কে একটা ধারণা তৈরি করে, সেই ধারণাই পরে তোমার ব্যক্তিত্বকে পরিচিত করে তোলে, আর এজন্যই ফার্স্ট ইমপ্রেশন অনেক বেশি ম্যাটার করে। প্রথম সাক্ষাতেই মানুষের ব্রেইনে আপনার সম্পর্কে একটা আনুমানিক ধারণা বিল্ড হয়, এবং এটার উপর ভিত্তি করেই পরবর্তীতে তারা আপনাকে জাজ করে। আপনার কথা বলার আগে আপনার শরীরই কথা বলে। যে মুহূর্তে কেউ আপনাকে দেখে, আপনার সম্পর্কে তাদের মনে তখনই একটা ধারণা তৈরি হয়ে যায়। এই ধারণাটা কি সবসময় ঠিক? বেশিরভাগ সময়ই কিন্তু ঠিক, কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর মুখের কথা আপনার মনের অনেক কথাই বলে দেয়। আপনার ব্যক্তিত্ব কতটা শক্তিশালী,
তা অনেকাংশেই নির্ভর করে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর। আপনি কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, হাতের ইশারা কেমন, এসব কিছু মিলিয়েই ৮০% ক্ষেত্রে মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয় আপনি কতটা গুরুত্বপূর্ণ। বাকি ২০% নির্ভর করে আপনি আসলে কি বলছেন। কাজের কারণে আমাকে অনেক দেশে ঘুরতে হয়েছে। যেখানকার ভাষা জানতাম না সেখানেও শুধু শরীরের ভাষা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। প্রথম সাক্ষাতে আমি সবসময় সচেতন থাকি, প্রশংসা করি এবং যার সাথে দেখা হয় তাকে গুরুত্ব দিই। তার কাজের প্রশংসা করি, কেন সে গুরুত্বপূর্ণ সেটা তুলে ধরি। এতে সম্পর্কটা সহজেই জমে যায়। বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি অনেক কিছু বলে দিতে পারেন। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে আমরা অনেক সময় আবেগ দিয়ে অন্যের বিচার করি। আপনি যখন কারো সাথে প্রথম কথা বলছেন, তার মস্তিষ্কে আপনার একটা জায়গা তৈরি হয়ে যায়। কথা বলতে বলতে সে বুঝতে পারে তার ধারণা ঠিক ছিল কিনা, আর একবার সে সিদ্ধান্ত নিয়ে ফেললে আপনাকে সেইভাবেই বিচার করতে থাকবে। আমার বন্ধু বব একবার নিজের কার্টুন এঁকেছিল। যেমন সে অন্যদের সম্পর্কে চিন্তা করে, তেমনি নিজের সম্পর্কে একটা কাল্পনিক চরিত্র তৈরি করেছিল। তার ব্যক্তিত্ব কেমন তা সে নিজের মস্তিষ্কেই তৈরি করে নিয়েছিল। একদিন আমি ববকে বললাম, ধরো কাউকে এমন উপস্থাপনা করতে হবে যেন সে খুব ভদ্র, যত্নবান, আত্মবিশ্বাসী এবং নিয়ম মেনে চলা মানুষ। তুমি কিভাবে তাকে দেখাবে? বব হেসে বলল, শোনো, প্রথমে তার ভঙ্গি হবে সোজা, মাথাটা থাকবে উঁচু, মুখে থাকবে একটা বিশ্বাসযোগ্য হাসি, আর সে চোখে চোখ রেখে কথা বলবে। ব্যাস, এতেই সে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে ধরা দেবে। কিভাবে নিজেকে গুরুত্বপূর্ণ একজন হিসেবে প্রেজেন্ট করবেন? আমার এক বান্ধবী ক্যারেনের ডেকোরেশনের ব্যবসা আছে। তার স্বামী একজন বিশিষ্ট ব্যক্তি, আর তাদের 2 সন্তানও রয়েছে। ক্যারেন নিজেও তার কাজের জগতে বেশ পরিচিত, কিন্তু তার স্বামীর অনুষ্ঠানে গেলে সে যেন হারিয়ে যায়। সবার মাঝে থেকেও নিজেকে অপরিচিত মনে হয়। একদিন ক্যারেন আমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি কি জানো এমন কিছু কৌশল আছে যাতে অচেনা মানুষও আমার সাথে কথা বলতে আগ্রহী হয়? আমি বললাম, অবশ্যই আছে। হাসি। এমন একটা আন্তরিক হাসি দাও যেটা তোমার ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল করে তুলবে। পর্ব 1, হাসির বন্যা। আপনি কি দ্রুত হাসবেন নাকি এক মনোরম হাসি উপহার দেবেন? ডেল কার্নেগির বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল 6টি বিশেষ কৌশল যুগের পর যুগ ধরে আলোচিত হয়ে আসছে। সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নমূলক স্পিকাররা যখনই মঞ্চে দাঁড়াতেন, প্রথমেই এই স্ট্র্যাটেজিগুলো শোনাতেন, আর সঙ্গে থাকত তাদের মনোমুগ্ধকর হাসি। কিন্তু বছরের পর বছর এই কৌশলগুলো কার্যকরী থাকলেও আজকের যান্ত্রিক বিশ্বে অনেক সময় এগুলো পুরোপুরি অকার্যকর। বর্তমান প্রজন্মের সফল ব্যক্তিরা হাসির কৌশলকে আরও উন্নত করেছেন। তারা মুখ টিপে হাসেন না, বরং মন থেকে হাসতে পারেন। হাসি আসলে ছোঁয়াচে। যখন একজন হাসে, সেটি অন্যদের মুখেও ছড়িয়ে পড়ে। মুহূর্তগুলো হয়ে ওঠে আরও সুন্দর। এই বিষয়ে একটা গবেষণা করে দেখা যায় কখনো কখনো হাসির মধ্যে গোপন মেসেজও থাকে। ধরুন, একজন নেতা যখন হাসি মুখে বলেন, আমি এখানে এসে খুব খুশি হয়েছি, তখন সে কতটা আন্তরিক তা বোঝা যায়। সত্যিকার বিজয়ীরা জানেন হাসি তাদের এক শক্তিশালী অস্ত্র। তারা কিন্তু কখনো নকল হাসিতে অন্যদের মন জয় করার চেষ্টা করেন না, বরং তাদের মুখে ফুটে ওঠে আন্তরিক ও বিশুদ্ধ হাসি, যেটা বেশি ইফেক্টিভ। আপনার হাসিকে কিভাবে ডেভেলপ করবেন? একবার আমার কলেজের এক বান্ধবী মিসি হঠাৎ জানালো যে সে তার পারিবারিক ব্যবসার দায়িত্ব নিচ্ছে। কাগজের বাক্স তৈরির এই ব্যবসা তার বাবা সামলাতেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর সবকিছু মিসির ওপর এসে পড়ে। একদিন নিউ ইয়র্কে তার সাথে দেখা করার সুযোগ পেলাম। রেস্তোরাঁয় আমরা একসাথে ডিনার করছিলাম। সঙ্গে ছিল তার 3 জন ক্লায়েন্ট। মিসি আমাকে কানে কানে বলল, শোনো, আজ আমাকে মিসি না বলে মিলিসা বলবে, বুঝলে? আমি হেসে সম্মতি দিলাম, কিন্তু সারাটা সময় মিসির হাসির একটা আলাদা রকমের ভিন্নতা লক্ষ্য করছিলাম। কলেজে সে খুব লাজুক ছিল, কিন্তু আজকের এই মিসি অনেক কনফিডেন্ট, যেন তার মুখের হাসি পুরো পরিবেশটাই বদলে দিচ্ছে। তার হাসি দেখে মনে হচ্ছিল সবকিছু সে হেসেই ম্যানেজ করছে। মিটিং শেষে আমি তাকে জিজ্ঞাসা করলাম, মিসি, তোমার মধ্যে এমন চেঞ্জ কিভাবে আসলো? মিসি মুচকি হেসে বলল, সবই আমার বাবার শেখানো। সে বলল তার বাবা তাকে শিখিয়েছিলেন যে হাসি হতে হবে ধীর, দীর্ঘস্থায়ী এবং আন্তরিক। বাবার মৃত্যুর আগে একদিন তাকে ডেকে বলেছিলেন, তোমার হাসিটা ফাস্ট এবং আর্টিফিশিয়াল হয়ে যায়, সেটা বদলাও, ধীরে ধীরে হাসার চেষ্টা করো। এই পরামর্শ শুনে মিসি তার হাসির ধরনই বদলে ফেলে। সে আরও জানালো, তার বাবা যখন পত্রিকার একটা আর্টিকেল দেখালেন, সেখানে লেখা ছিল যেসব নারীরা ধীরে এবং দীর্ঘ সময় ধরে হাসে তাদের ব্যবসায়িক সফলতা অনেক বেশি।
তখন থেকে মিসি তার হাসি নিয়ে কাজ করতে শুরু করলো, নিজেকে অভ্যস্ত করলো দীর্ঘ এবং আন্তরিক হাসির অভ্যাসে, এবং ধীরে ধীরে তার ক্লায়েন্টদের কাছ থেকে অনেক বেশি পজিটিভ রেসপন্স পেতে শুরু করলো। মিসির গল্পটা আমাকে বেশ অবাক করেছিল। এমন ছোট্ট একটা কৌশল কিভাবে তার পুরো ব্যক্তিত্বের পরিবর্তন এনেছে। এই একটা চেঞ্জই তাকে তার ক্লায়েন্টদের চোখে অনন্য করে তুলেছে। তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম মানুষের মুখের হাসির উপর একটা গবেষণা করব। যখন আমরা নতুন কিছু কিনতে চাই তখন আমাদের মনোযোগ থাকে সেই পণ্যের দিকে, তেমনি এখন থেকে আমার মনোযোগ মানুষের হাসির উপর। আমি অবজার্ভ করতে থাকলাম মানুষ কিভাবে হাসে, বিভিন্ন পরিস্থিতিতে তাদের মুখের পরিবর্তন কিভাবে হয়। অফিসে, রাস্তায়, টিভিতে, সব জায়গাতেই মানুষের হাসির ধরন লক্ষ্য করলাম। একসময় দেখলাম দীর্ঘ এবং ধীর গতির হাসি কিভাবে মানুষকে অন্যদের থেকে আলাদা করে ফেলে। আপনি যখন কারোর সাথে দেখা করবেন, স্রেফ মুচকি হাসবেন না, একটু সময় নিন, ধীরে ধীরে একটা আন্তরিক হাসি দিন, যেন অন্যজন বুঝতে পারে আপনি তাকে দেখে সত্যিই খুশি হয়েছেন। আর এইভাবে আপনি সহজেই মানুষের মন জয় করতে পারবেন। পর্ব 2, কিভাবে চোখ দিয়েই নিজের বুদ্ধিমত্তা প্রকাশ করবেন। এটা সত্যি যে প্রাচীন ট্রয়ের বিখ্যাত হেলেনের চোখের চাহনি ছিল এতটাই আকর্ষণীয় যে পুরুষদের জাহাজগুলো তার জন্য ভস্মীভূত হয়েছে। তো আবার ডেভিড ক্রকেটের তীক্ষ্ণ দৃষ্টি ছিল এমন যে বাঘও ভয় পেয়ে পালাত। আমাদের চোখগুলো যেন এক একটা শক্তিশালী অস্ত্র, যা পরিস্থিতির উপর ভিত্তি করে কাজে লাগানো যায়, বিশেষ করে যখন আমাদের উদ্দেশ্য অন্যের দৃষ্টি আকর্ষণ করা। অনেক সফল ব্যক্তিই জানেন সঠিকভাবে চোখের দিকে তাকানো কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনার চোখের যোগাযোগ ঠিক না থাকে তবে মানুষ সহজেই আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। আমাদের বাড়িতে ছোটবেলা একজন কেয়ারটেকার ছিল, যিনি কালো জাদু আর ভূতের গল্পে বিশ্বাসী ছিলেন। তিনি আমাদের পোষা বেড়াল লাউইকে ভয় পেতেন, কারণ তিনি বলতেন লাউই নাকি তার দিকে এমনভাবে তাকায় যে তার খুব ভয় লাগে। কিছু কিছু এলাকায় প্রচলিত আছে যে ডাইনিরা ভয়ঙ্করভাবে নাকি তাকায়। তাহলে কি লাউইর চাহনি ডাইনিদের মতো? মানুষের চোখের চাহনি আর তাকানোর ভঙ্গি অনেক কিছুই কিন্তু বলে দেয়। বড় বড় ব্যক্তিরা যখন কোনো দেশে ভ্রমণ করেন তখন তারা সেই দেশের সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করেন। তারা নিজেদের শরীরের অঙ্গভঙ্গি পরিবর্তন করেন এবং কখনো কখনো সহজ ভাষায়ও শিখে নেন। আর সমাজের সফল ব্যক্তিরা জানেন মিষ্টি চোখের চাহনি বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষের আকর্ষণ করার ক্ষেত্রে বেশি কার্যকর। ব্যবসায়িক পরিস্থিতিতে রোমান্টিকতা থাকুক বা না থাকুক, সঠিক চোখের যোগাযোগ অনেক কাজে আসে। একটা গবেষণা প্রতিষ্ঠানে 2 ব্যক্তিকে একসাথে কথা বলতে দেয়া হয়, তবে সেখানে তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। গবেষণায় দেখা যায় যাদের আই কন্ট্যাক্ট ছিল তারা অন্যদের তুলনায় অনেক বেশি আনন্দ পেয়েছেন। যারা চোখে চোখ রেখে কথা বলতে পারেননি তাদের আলাপ তেমন মধুর হয়নি। একবার আমি একটা সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলাম, আর দর্শকদের মধ্যে একজন মহিলার দিকে আমার নজর পড়েছিল। তখন সে যেন আমার কথায় ডুবেছিল, কারণ তার চোখের চাহনি ছিল একদম মনোযোগী। তার চোখাচোখি আমাকে আকৃষ্ট করেছিল এবং অবশেষে আমি তাকে কফির দাওয়াত দিলাম। কিন্তু তার কাছে গিয়ে জানতে পারলাম তিনি আমার কথাগুলো বোঝার জন্য চেষ্টা করছিলেন, তবে কথা বলার সময় আমি অনেক এদিক ওদিক হেঁটে যাচ্ছিলাম, তাই আমার কথা নাকি তিনি বুঝতে পারছিলেন না। অথচ তার চোখের চাহনিতে আমার কিন্তু মনে হয়েছিল তিনি যেন মুগ্ধ। চোখের চাহনির গুরুত্ব যে কোনো পরিস্থিতিতে আই কন্ট্যাক্ট খুবই প্রয়োজন। কিছু বিশেষজ্ঞের গবেষণায় দেখা গিয়েছে যে সঠিক আই কন্ট্যাক্ট মানুষের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। তাদের উপর একটা গবেষণা চালানো হয়েছিল যেখানে নারীদের কথোপকথনের সময় চোখের দিকে তাকানো কার্যকর ছিল, কিন্তু পুরুষদের ক্ষেত্রে তার সামান্য অসুবিধা সৃষ্টি করেছিল। যদি আপনার সঙ্গী আপনার দিকে গভীরভাবে তাকায় তবে তা আপনার আবেগে পরিবর্তন আনবে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় যখন কেউ আপনার দিকে এভাবে তাকায় তখন আপনার হৃদস্পন্দন বেড়ে যায় এবং আপনি আনন্দিত অনুভব করেন। এটা সেই একই অনুভূতি যা আমরা ভালোবাসার মানুষের সাথে থাকার সময় অনুভব করি। যখন আপনি এই চোখের যোগাযোগের অভ্যাস রপ্ত করবেন তখন আপনার আশপাশের মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। তারা ভাববে এই ভদ্রলোক নিশ্চয়ই আমার সাথে কথা বলতে আগ্রহী। দুজন নারীর বা বিপরীত লিঙ্গের ক্ষেত্রে চোখের দিকে তাকানোর এই অভ্যাসকে আমি স্টিকি আইজ বলে থাকি। এটা শুধুমাত্র নারীদের মধ্যে কার্যকর। পরবর্তী অংশে আমরা দেখব পুরুষদের জন্য কিভাবে এটা কাজ করে।
কৌশল 2, স্টিকি আইস। চোখের দিকে তাকানোর এই অভ্যাসটি রপ্ত করুন। কৃত্রিম হলেও কিন্তু সমস্যা নেই। বক্তার কথা শেষ হলেও তার দিকে তাকিয়ে থাকুন, যেন আপনি এখনো তার দিকে মনোযোগী। ছেলেদের ক্ষেত্রে কি নিয়ম? এখন আসি পুরুষদের বিষয়টি নিয়ে। আপনারা অপলক তাকিয়ে থাকার কৌশলটি চালিয়ে যেতে পারেন, তবে একটু পরিবর্তন নিয়ে। যখন কেউ আপনাকে তার ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলবে, তখন আপনি যেন অপলক না তাকান, বরং একটু কম ঘনিষ্ঠভাবে তাকান। প্রখর চাহনি বিপরীত পক্ষকে ভীত অনুভব করাতে পারে। আবার যখন নিত্যদিনের কাজকর্ম বা সাধারণ কথাবার্তা চলবে, তখন আপনি অপলকভাবে তাকিয়ে থাকতে পারবেন। নারীদের ক্ষেত্রে কিভাবে তাকাতে হবে তা পূর্বেই উল্লেখ করা হয়েছে। আশা করি আপনি ব্যবধানটা বুঝতে পারছেন এতক্ষণে। আমার বন্ধু স্যামি, যিনি তার খিটখিটে মেজাজের জন্য অতি পরিচিত। অন্যদের সাথে কথা বলার সময় তার মনোযোগ একেবারেই থাকে না, মুখ গুঁজিয়ে চেঁচিয়ে কথা বলেন। তিনি আমার কাছে একটা সমাধান আশা করেছিলেন, সুতরাং তিনি আমাকে রেস্তোরাঁয় দেখা করতে বললেন, কারণ তার খিটখিটে মেজাজের জন্য কেউ তাকে পছন্দ করে না, এটাও আমাকে জানালেন। তখন আমি তাকে আমার স্টিকি আই কৌশলটি জানালাম। তিনি প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু পরে সম্মত হলেন যে তিনি এটার প্রয়োগ করবেন। ঠিক তখনই ওয়েটার এলো। স্যামি মেনুটা দেখলেন, ওয়েটারের দিকে মনোযোগ দিয়ে চোখাচোখি করে অর্ডার দিলেন। অর্ডারের পরও কয়েক সেকেন্ড ওয়েটারের দিকে তাকিয়ে থেকে তারপর তার দৃষ্টি সরালেন। আমি তো নিজেই অবাক হয়ে গেলাম। ওয়েটারের চোখে জলজলে আলো দেখা গেল। আমার মনে আছে সেদিন ওয়েটার আমাদের অনেক বাড়তি সেবা দিয়েছিল, যা সাধারণত কেউ আশা করে না। এর মাঝে একদিন স্যামির ফোন পেলাম। ও খুব খুশি হয়ে আমাকে জানালো যে আমার বলা কৌশল নাকি ওর জীবনই বদলে দিয়েছে। আশা করি আপনাদেরও বুঝতে সমস্যা হচ্ছে না যে আপনার চোখের ভাষা আপনাকে এগিয়ে রাখবে নাকি পিছনে ফেলবে, সেটা একদম কিন্তু আপনার হাতেই আছে। পর্ব 3, গভীর চাহনি, প্রাথমিক অস্ত্রে ফিরে আসা। অপলক তাকিয়ে থাকার কৌশল, যেটাকে আমরা স্টিকি আইস হিসেবে জানি, এটার নতুন সংযোজন হল গভীর চাহনি। অফিসের বস তাদের এমপ্লয়ীদের মূল্যায়নে পুলিশ অপরাধীর কথাকে বের করতে এবং কোনো পুরুষ কোনো নারীকে আকৃষ্ট করতেই মূলত এভাবে তাকান। এই কৌশলটি সর্বক্ষেত্রে কিন্তু কার্যকরী নয়। এটি সেখানে কাজ করবে যেখানে কমপক্ষে 3 জন বা তার অধিক ব্যক্তির উপস্থিতি থাকবে। ধরুন একজন বক্তা কথা বলছেন এবং সেখানে আপনি ও আরো কয়েকজন উপস্থিত আছেন। বক্তা কি বলছেন তাতে আপনার বিশেষ আগ্রহ নেই। আপনার মনোযোগ ওই শ্রোতার দিকে যিনি জানাতে চাচ্ছেন, আমি আপনার সাথে পরিচিত হতে চাই। সরাসরি গিয়ে কথা বলার সুযোগ না থাকলে তখন আপনার কাছে এই কৌশলটি রয়েছে। বক্তার কথার ফাঁকে ফাঁকে আপনার কাঙ্ক্ষিত শ্রোতার দিকে তাকান। যত বেশি সম্ভব চোখাচোখি করুন। আপনার গভীর চাহনি নিশ্চিত করবে আপনার সমস্ত মনোযোগ বক্তার দিকে নয়, বরং তার দিকে। কাঙ্ক্ষিত ব্যক্তি কি প্রথমেই ভাববে, এই ভদ্রলোক আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? তিনি কি আমার সাথে পরিচিত হতে চাচ্ছেন? এই কৌশলের সফলতা এখানেই। সবাই যখন বক্তাকে আকৃষ্ট করছে, আপনি তখন একজন শ্রোতাকে আকৃষ্ট করছেন। আসল প্রশ্ন হলো, এই কৌশলটি কোথায় কোথায় ব্যবহার করা যাবে? আপনি যে কোনো ভিড়ের মধ্যে এটি কাজে লাগাতে পারবেন। এটি হতে পারে কোনো সেমিনার, রাজনৈতিক সভা বা পেশাদার কোনো প্ল্যাটফর্ম। কিন্তু মনে রাখবেন, এটা তখনই কার্যকর হবে যেখানে দর্শক সারিতে কেউ একজন বসে আছেন যার সাথে পরিচিত হওয়া আপনার জন্য জরুরি। মানব সম্পদ বা হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের কর্মীরা নতুন যোগ্য কর্মীকে কোম্পানির জন্য পছন্দ করার কাজ করেন। সেক্ষেত্রে তারা প্রায়শই এই কৌশলটি ব্যবহার করেন। তবে তারা শুধু এটিকে কৌশল হিসেবেই ব্যবহার করেন না, বরং এটি তাদের একজন এমপ্লয়িকে ভালোভাবে ডিটেক্ট করতে সাহায্য করে। এছাড়াও কোম্পানির পরিচালক, আইনজীবী, গোয়েন্দা, পুলিশ, মনোচিকিৎসক এবং অন্যান্য প্রফেশনাল যারা অন্যদের আচরণ বুঝতে পারেন, তারা এই স্ট্র্যাটেজিটাকে আত্মস্থ করে নেন। তবে মনে রাখবেন, অতিরিক্ত কারোর দিকে তাকালে আপনাকে নিয়ে একটা নেগেটিভ ধারণাও তৈরি হতে পারে। তাই লিমিটের মধ্যে রেখে চোখের মাধ্যমে নিজের উপস্থিতির জানান দিন। বুঝিয়ে বলুন আপনি বক্তার চেয়ে তার প্রতি বেশি আগ্রহী। আবারও বলছি, সীমিতভাবে তাকান এবং যখন বক্তা একটু বিরতি নিচ্ছে তখনই তাকান। ফ্যাল ফ্যাল করে তার দিকে কিন্তু তাকিয়ে থাকবেন না প্লিজ। কৌশল 3, গভীর চাহনি।
আপনি যখন বক্তৃতা দিচ্ছেন তখন আপনার বক্তব্যের সফলতা নির্ভর করে আপনি সেটাকে কিভাবে উপস্থাপন করেন। আপনি যদি শ্রোতার দৃষ্টি আকর্ষণ করতে চান, সেটা নারী হোক বা পুরুষ, তাহলে তাদের প্রতি আগ্রহ দেখান। আপনার এই আগ্রহ প্রকাশের ফলে খুব দ্রুতই তারা আপনার প্রতি আকৃষ্ট হবে। তবে সাবধান, যদি আপনি বক্তার দিকে না তাকিয়ে সারাক্ষণ নির্ধারিত ব্যক্তির দিকেই তাকিয়ে থাকেন, তাহলে এটা বিপরীত ফলও দিতে পারে। সেই ব্যক্তি আপনাকে নির্লজ্জ মনে করতে পারে। যখন আপনি প্রেমিক পুরুষ, যদি আপনার লক্ষ্য হয় কাউকে প্রেমে ফেলা, তবে গভীর দৃষ্টিতে তাকানো আপনার জন্য কার্যকর ফল বয়ে আনতে পারে। কাঙ্ক্ষিত ব্যক্তিটি অনুভব করবে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। বারবার তাকানো মানে হলো সে আমার দিক থেকে চোখ সরাতে পারছে না। প্রেমে পড়ে গেছে নাকি? গবেষণায় দেখা গিয়েছে নারী পুরুষের প্রেম কিংবা রোমান্টিকতার ক্ষেত্রে প্রথম সাড়া দেয় আমাদের চোখ। চোখের জাদুই আমাদের শরীরে হরমোনের দৌড়াদৌড়ি শুরু করে। আপনার চোখের দৃষ্টিতে কতটা সহজ, গভীর আর লাজুকতা আছে, সেটাই নির্ধারণ করবে আপনার সফলতা বা ব্যর্থতা, বিশেষ করে পুরুষদের জন্য। কোনো নারীকে আকৃষ্ট করতে এই কৌশলটি রপ্ত করা অত্যন্ত জরুরি। সঠিকভাবে তাকানো তার ভেতরে একটা বিশেষ অনুভূতি তৈরি করবে। তবে যদি পরিস্থিতি এমন হয় যে ওই নারী আপনাকে পছন্দ করার মতো কোনো গুণ না দেখে, তাহলে এটা আবার তাকে বিরক্ত করবে। তাই সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে কাজটি করুন। যদি জনসমাগমে থাকেন এবং সেখানে আপনার পূর্ব পরিচিত কেউ না থাকে, তাহলে অচেনা নারীকে আকৃষ্ট করার কোনো চেষ্টা করবেন না, কারণ মাঝে মাঝে আপনার সাহসের সঠিক মূল্যায়ন নাও হতে পারে। শিলিবসির পুরনো গানের কথাগুলো মনে আছে? যে কোনো ভিড়েই আমি খুঁজে পাই তোমায়, তুমি যে অনন্য, তুমি তো শুধু তুমি। এই কথাগুলো আপনাকে অত্যধিক স্মার্ট কিংবা পটু প্রমাণ করতে নয়, বরং অনেকের সামনে একজন আকর্ষণীয় ব্যক্তিতে পরিণত হতে সাহায্য করবে। পর্ব 4, দড়ির সাহায্যে ঝুলে পড়া। আপনার হাঁটার ধরনই বলে দেয় আপনি একজন প্রকৃত বিজয়ী। একবার একটা সার্কাসে যাওয়ার অভিজ্ঞতা মনে করুন। দেখলেন 7 জন মানুষ গোল রিংয়ের ভেতর দিয়ে লাফিয়ে লাফিয়ে পার হচ্ছে। আশেপাশের দর্শক তালি দিতে লাগলেন, আর কেউ কেউ তো খুশিতে চেঁচিয়ে উঠল। মা আমার কানে ফিসফিস করে বললেন, এরা সেই বিখ্যাত ওয়ালেন্ডাস, যারা কোনো সুরক্ষা ছাড়া মানব পিরামিড তৈরি করে। মায়ের কথায় আমি আরো বেশি অবিশ্বাসে ভরে গেলাম। হঠাৎ চারদিকে শুনশান নীরবতা নেমে এলো। সবাই মানব পিরামিডের সামনে দাঁড়িয়ে থাকা কার্ল এবং ওয়ালেন্ডারের দিকে তাকিয়ে রয়েছে। তারা জার্মান ভাষায় কিছু বলছিল এবং এরপর সেই দম্পতি মানব প্রাচীর বেয়ে পিরামিডের ওপরে উঠে গেল। আমরা তো সবাই ভয়ে থমকে গিয়েছিলাম। শেষে যখন তারা দড়ির ওপর দাঁড়িয়ে লাফিয়ে পড়ল, প্রতিটা মানুষ খুব সুন্দরভাবে মাটিতে অবতরণ করল। প্রত্যেকের মুখে বিজয়ীর হাসি ছিল, তাদের দেহভঙ্গি ছিল বিজয়ের সোপান। আপনি যদি সার্কাসের একজন বাজিকর হন, তাহলে কল্পনা করুন তো আপনি দড়ির সাহায্যে ঝুলছেন। প্রতিদিন বিভিন্ন দরজা দিয়ে হাঁটার সময়, সেটা অফিস, আদালত বা রান্নাঘর হোক, মনে রাখবেন আপনার দেহভঙ্গি আপনার আত্মবিশ্বাসের একটা প্রতীক। আপনার দেহভঙ্গি হবে আপনার বিজয়ের অস্ত্র। সুতরাং মানুষের সাথে যোগাযোগের বিশেষ কৌশলগুলো রপ্ত করে নিন। এগুলো আপনাকে সত্যিকারের বিজয়ী করে তুলবে। পর্ব 5, বড়দের কৌশল। আপনার কি মনে আছে ওই কৌতুকটার কথা, যখন কেউ মঞ্চে দাঁড়িয়ে বলে, আচ্ছা আমি জানতে চাই আমার কাজ আপনাদের কেমন লাগে? তখন শ্রোতারা গুনগুন করে। তারা একে অপরকে প্রশ্ন করে, আসলেই কি তারা তার কাজ পছন্দ করে? মানুষের এই অনুভূতির পেছনে যে সূক্ষ্ম ব্যাপারটা কাজ করে, সেটাকে আমরা আবেগ বলি। যখন আমরা পরিচিত কারোর সঙ্গে দেখা করি বা তারা আমাদের দিকে আসে, তখন আবেগ জোরালোভাবে কাজ করে। আমরা চেষ্টা করি বুঝতে অন্য ব্যক্তি আমাদের প্রতি কতটা আগ্রহী। তারা কি আমাদের দিকে তাকাচ্ছে? তাদের মুখে হাসি ফুটছে? তারা কি আমাদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসছে? তারা কি বোঝাতে চাইছে যে আমরা তাদের জন্য গুরুত্বপূর্ণ? যদি উত্তরগুলো হ্যাঁ হয়, তবে আমাদের মনটা প্রশান্তিতে ভরে যায়। তাদের আচরণ ভালো বলে আমরা স্বীকৃতি দেই। কিন্তু যদি তারা আমাদেরকে এড়িয়ে চলে, তবে আমরা তাদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করি এবং তাদের নির্বোধ হিসেবেই ধরে নিই। যখন কাউকে জেরা করা হয়, তখন তার শরীরের ভাষা জেরাকারীর প্রত্যেক প্রশ্নের উত্তর খুঁজে নিতে সাহায্য করে। তারা দেখতে চায় আপনি কতটা স্বাভাবিকভাবে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, আপনার উত্তর দেওয়ার সময় কতটা ঝুঁকে কথা বলছেন সেটাও লক্ষ্য করে। তারা কিন্তু আপনার হাতের নড়াচড়াও দেখবে, এগুলো কি স্বাভাবিকভাবে নড়ে না এলোমেলোভাবে। সবকিছু বিচার বিশ্লেষণ করে তারা আপনার উত্তর কতটা গ্রহণযোগ্য ও জোরালো ছিল সেটাও বুঝতে চেষ্টা করবে। কথার সঙ্গে শারীরিক অঙ্গভঙ্গির অমিল তাদের চোখে আলাদাভাবে ধরা পড়বে।
তারা নানা প্রশ্ন করবে এবং আপনাকে মৃত্যুভয়ও দেখাতে পিছপা হবে না। আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটাও খেয়াল করবে। আজকাল আদালতে দায়িত্বশীল জাজদের সহকারী রাখা হয়, যাদের কাজ হলো কথা বলার সময়ের শারীরিক অসঙ্গতি টুকে রাখা। এগুলো অবশ্যই আপনার দুর্বলতা। অনেক আইনজীবী তাদের ব্যক্তিগত সহকারী হিসেবে নারীকে নিয়োগ দিতে বেশি আগ্রহী। এর পেছনে একটি কারণ হলো নারীরা অন্যের ত্রুটি খুঁজে বের করতে সক্ষম। অন্যদিকে এটা সত্য যে নারীরা পুরুষদের তুলনায় বেশি আবেগীয় হন। আইনজীবীরা আদালতে সবসময় শরীরের ভাষার দিকে বেশি মনোযোগ দেন। 1960-এর আলোড়িত শিকাগো 7-এর ট্রায়ালে প্রতিপক্ষ আইনজীবী প্রধান বিচারকের শারীরিক অঙ্গভঙ্গিতে অসঙ্গতি আছে বলে অভিযোগ করেন। তার মতে প্রধান বিচারক নিজের অবস্থান থেকে সরে সামনের দিকে ঝুঁকে পড়েছেন, যা বোঝায় তিনি এই ব্যাপারে আগ্রহী নন। বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে অন্যের সামনে সঠিকভাবে প্রকাশ করে, যদিও আপনি মুখ দিয়ে কিছু বলছেন না। আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন এবং আপনার হাতে মাত্র 10 সেকেন্ড আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার। আইনজীবীদের মতো প্রত্যেকে আলাদা আলাদাভাবে অবচেতন মনে অন্যদের সম্পর্কে একটা ধারণা তৈরি করে, যা সম্পূর্ণরূপে তাদের শরীরের ভাষার উপর ভিত্তি করে গড়ে ওঠে। মানুষের শারীরিক অঙ্গভঙ্গি আপনাকে বুঝিয়ে দেবে আপনি তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কথার চেয়ে অনেক সময় আপনার শরীরের ভাষা তাদের জন্য আরো বেশি তথ্য দেয়। আপনাকে আমি কেমন মনে করি, এর জবাবটা আপনার শরীরের ভাষা থেকেই আসবে। অবশ্যই খুব ভালো লাগে অথবা ভালো লাগে না। যখন 4-5 বছরের একটা শিশু আপনার সামনে দাঁড়িয়ে সে আপনাকে দেখেই দুহাত দিয়ে চোখ লুকায়, পরে সে দৌড়ে গিয়ে মায়ের আঁচলের নিচে আশ্রয় নেয়, তখন সেই একই শিশু তার পিতার আগমনে হাত পা ছুড়ে বিজয়ের হাসি নিয়ে বাবাকে জড়িয়ে ধরে। ওই শিশুর শারীরিক ভঙ্গিমাগুলো আমাদের মনে করায় যেন সে ফুলের মতো সূর্যের আলোয় চকচক করছে। আপনার বয়স 20, 30, 40 বা 50, কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন এক এক বয়সে আপনার চরিত্রে এক এক ধরনের পরিবর্তন এসেছে? লুকানো বাচ্চামিগুলো বের করে আনুন। একটা কোম্পানির অনুষ্ঠানে একবার আমার থাকার সুযোগ হয়েছিল। দেশের অনেক খ্যাতিনামা ব্যক্তিও উপস্থিত ছিলেন। আমি এবং আমার বন্ধু কার্লা একসাথে গিয়েছিলাম। কার্লা সুপ্রতিষ্ঠিত একটা কোম্পানির কপিরাইটার। সে সম্প্রতি বিধবা হয়েছে এবং ওর জীবনে কিছু বাজে ঘটনা ঘটেছে। সম্প্রতি তাদের কোম্পানি কর্মী ছাঁটাই করেছে, যার মধ্যে সে একজন। এই অনুষ্ঠান তার জন্য একটা সুবর্ণ সুযোগ নিজের জন্য কাজের ব্যবস্থা করার। আমাদের আশেপাশে বড় বড় কোম্পানির কর্তারা ঘুরছিলেন। এক সুদর্শন পুরুষ কার্লার দিকে তাকিয়ে মুচকি হেসে নিজের উপস্থিতি জানান দিল। আমি ধারণা করলাম তিনি বড় কোনো কোম্পানির বড় পদে আছেন। যখন তাদের চোখাচোখি হলো তখন কার্লা মাথা ঝুঁকিয়ে একটু হাসল। তারপর আমরা আবার আগের মতো কথা বলতে শুরু করলাম। এরপর একটা আশ্চর্য ঘটনা ঘটল। অপর একজন ভদ্রলোক কার্লার দিকে তাকিয়ে হাসলেন। এবার কার্লা কোনো প্রতিক্রিয়া দেখালো না। ভদ্রলোকের হাসিটা উবে গেল এবং তিনি ভিড়ের মাঝে হারিয়ে গেলেন। আমি তো হতভম্ব হয়ে গেলাম। মনে হচ্ছিল আমি চেঁচিয়ে বলি, কার্লা, তুমি কি বোঝো না লোকটা স্বয়ং প্যারিসের বিখ্যাত কোম্পানি ইয়ং অ্যান্ড প্যারিসের মালিক। ঠিক তখনই 5-6 বছরের একটা শিশু কোথা থেকে যেন এসে জুড়ে বসল। বাচ্চাটা কার্লার জামার কোনা ধরে বলল, এই যে। ছোট্ট ছেলেটির প্রধান আকর্ষণ ছিল কার্লার মনোযোগ পাওয়া। পরে জানা গেল শিশুটি অনুষ্ঠান তত্ত্বাবধায়কের ছোট ছেলে উইলি এবং দেখতেও বেশ মায়াবী। কার্লা নিজেকে গুছিয়ে নিয়ে হাঁটু গেড়ে বাচ্চাটার সামনে বসে বলল, বাহ বাহ বাহ। উইলির মুখে আনন্দের ঝলকানি তখন। সে দৌড়ে চলে গেল অন্যদিকে। আমি কার্লার সাথে আগের কথায় ফিরে এলাম। এর মধ্যে কয়েকজন বড় মানুষের সাথে তার মৌখিক পরিচয় হলেও কেউই সামনে আসেনি। কার্লা, আমি ডাকলাম। সে বলল, হ্যাঁ লেইল, কয়েকজন তোমার সাথে কথা বলতে চাইছে, কিন্তু কেউই তো এগিয়ে আসছে না। তুমি কি লক্ষ্য করেছ? হ্যাঁ, সে বলল। তুমি যখন সবাইকে দেখছো তখন খুব ছোট্ট করে হাসছ। উইলির জন্য যে হাসি সেটা বড়দের জন্য কেন দিচ্ছ না? কার্লা বিস্ময়ে তাকিয়ে বলল, এটা তো সম্ভব না। বাচ্চা আর বড়দের মধ্যে তো পার্থক্য আছে। একবার চেষ্টা তো করো, আমি বললাম। এদিকে এক ভদ্রলোক কার্লার দিকে তাকিয়ে হাসল। তখন কার্লা এগিয়ে গিয়ে বলল, আমি কার্লা, আর এই আমার বান্ধবী লেইল। হাই, আমি জনসন। ভদ্রলোক বললেন, আমাদের সাথে কিন্তু আড্ডায় যোগ দিতে পারেন। কার্লা বলল। ভদ্রলোক সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গেল এবং সবকিছু আনন্দময় হয়ে উঠল। এবং এখান থেকেই একটা এফেক্টিভ কৌশল জন্ম নিল। নতুন পরিচয়ের ক্ষেত্রে নিজেকে খোলামেলা উপস্থাপন করুন। কেউ আগ্রহ দেখালে দ্বিগুণ আগ্রহ দেখান এবং হাসি মুখে এগিয়ে যান।
আপনার হাসি দেখে যেন তারা মনে করে এই ব্যক্তির কাছে আমি হয়তো বিশেষ কেউ। পর্ব 6, কিভাবে সহজেই কাউকে বন্ধু করে নেবেন, যে সিক্রেট নলেজ আপনাকে ডিজায়ারেবল করে তুলবে। জিগ নামের একজন ভদ্রলোককে আমি চিনি। তিনি সবার কাছে একজন জ্ঞানী মানুষ হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে প্রচুর পড়াশোনা করেছেন। একদিন তিনি আমাকে বললেন, মানুষ যতই জ্ঞানী হোক না কেন, যতক্ষণ সে অন্যদের বিষয়ে গুরুত্ব না দেয় ততক্ষণ অন্যরাও তার কথা শোনার আগ্রহ দেখায় না। অর্থাৎ আপনি যত জ্ঞানী হন না কেন, আপনার শ্রোতাকে আগে বুঝতে দিন যে আপনি তাকে পছন্দ করেন, তাকে গুরুত্ব দেন। তারপর যখন আপনি কথা বলবেন, দেখবেন তারা মন দিয়ে শুনছে। মানুষের মন অনেকটা 24 ঘন্টার নিউজ চ্যানেলের মতো। আপনি যা দেখাতে চাইবেন মানুষ সেটাই দেখবে। আপনি যদি আপনার কথার মাধ্যমে শ্রোতাকে সম্মান দেখাতে পারেন, দেখবেন মানুষও আপনাকে সম্মান করবে। আপনার হাসি, দৃষ্টিভঙ্গি এবং শারীরিক ভঙ্গিমা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কৌশল হিসেবে ব্যবহার করে দেখাতে হবে যে আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ। যখন আমরা নতুন কারোর সাথে দেখা করি, তখন আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানায়। আপনার শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের কথা মনে আছে? তিনি ক্যাসিয়াস নামেও কিন্তু পরিচিত ছিলেন এবং তাকে সবসময় ঝুঁকে ও চিন্তিত দেখা যেত। এই গুণগুলো তাকে ভয়ঙ্কর হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। অর্থাৎ আমাদের মস্তিষ্ক আমাদের নানান নির্দেশনা দেয় যখন আমরা নতুন কারোর সাথে পরিচিত হই। কিন্তু অনেক সময় আমরা নতুন কারোর সাথে পরিচিত হতে গিয়ে অযথা বেশি ভাবতে থাকি। এই অতিরিক্ত চিন্তা ভাবনা আমাদের মাঝে নেতিবাচক মনোভাব সৃষ্টি করতে পারে, যা বন্ধুত্ব গড়ে তোলার পথে বাধা হয়ে দাঁড়ায়। এটা কিন্তু খুবই হতাশাজনক। আপনি হয়তো প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যখন আমরা কারো সাথে কথা বলি, আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে প্রায় 10,000-এর মতো প্রতিক্রিয়া ঘটে, যা সম্পর্ক গড়ে তোলায় বড় ভূমিকা রাখে। আপনি যদি স্বতঃস্ফূর্তভাবে আপনার শরীরের ভাষা প্রকাশ করতে না পারেন, তাহলে সেটা আপনাকে কম আকর্ষণীয় করে তুলতে পারে। ভেবে দেখুন, কখন আপনি লজ্জা বা নেতিবাচক চিন্তা ছাড়াই নির্দ্বিধায় কথা বলেন? ঠিক ধরেছেন, যখন আপনি একা থাকেন বা এমন কারো সাথে থাকেন যাকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন, তখন কোনো বাধা ছাড়াই আপনি কথা বলতে পারেন। আপনার প্রিয় বন্ধুদের সাথে যেমন আপনি কথা বলেন, মনের আনন্দে হাসেন, হাত নাড়েন, চোখ ছোট বড় করেন, এমনকি একে অপরের কাঁধে হাতও রাখেন, তখন আপনার মধ্যে কোনো লজ্জা বা ভয় কাজ করে না। এটাই স্বতঃস্ফূর্ত বডি ল্যাঙ্গুয়েজ।